বিজয়ের মার্কায় বারদাড়ি পাল্লা ভাইরে, জনতার মার্কায় বারদাড়ি পাল্লা, বিজয়ের মার্কায় বারদাড়ি পাল্লা ভাইরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে জুলাই বিপ্লবের মহানায়ক বলা হয়েছে। জুলাই বিপ্লবের মহানায়ক হলো শহীদ আবু সাঈদ। জুলাই বিপ্লবের মহানায়ক হলো রংপুরের শহীদ আব্দুল্লাহ আল তাহির। জুলাই বিপ্লবের মহানায়ক হলো শহীদ আলী রায়হান। জুলাই বিপ্লবের মহানায়ক হলো বিপ্লবে যে 2000 আমাদের ভাই বোন শহীদ হয়েছে, তারাই আমাদের মহানায়ক। আমরা কি পারবো আমাদের শহীদদের সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে? যেই জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। আজকের নীলফামারী 2 আসনের বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতা আপনারা উপস্থিত হয়েছেন। নীলফামারীতে আমি নিজে এসে আমি খুব গর্বিত অনুভব করছি। নীলফামারীর সন্তান ইতিমধ্যে বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছে। নীলফামারীর সন্তান, আপনাদের এই সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপি মুস্তাকুর রহমান জাহিদ, আপনাদের এই সন্তান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনসাফের পক্ষে অবস্থান করে মুস্তাকুর রহমান জাহিদকে বিপুল ব্যবধানে বিজয়ী করেছে। একই সাথে আপনাদের এই সন্তান সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জিএস হিসাবে আব্দুল আলী মারিফকে ব্যাপক ব্যবধানে বিজয়ী করেছে। তাহলে আমরা নীলফামারী থেকে বিপিও পেলাম, এরপর কি পেলাম? জিএসও পেলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের এজিএস সাব্বির ভাই, সালমান সাব্বির ভাই, তিনিও আপনাদের নীলফামারীর সন্তান। আপনারা কি জানেন? তাকেও শিক্ষার্থীরা ব্যাপক ব্যবধানে বিজয় করেছে। তাহলে আমরা নীলফামারী থেকে বিপি, জিএস, এজিএস সহ বিভিন্ন হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে অসংখ্য শিক্ষার্থী থেকে আমরা পেয়েছি। তা আমরা কি বুঝতে পারি যুবকদের আকাঙ্ক্ষা? যুবকরা ইতিমধ্যে ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশে যে 4 কোটি তরুণরা আছে, সেই তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা, ইনসাফের প্রতিনিধি, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি, 11 দলীয় জোটের প্রতিনিধি, দাড়িপাল্লার কান্ডারিদেরকে ব্যাপক ব্যবধানে বিজয় করে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। আপনারা কি পারবেন? নীলফামারীর যে 4টা আসন আছে, সেই 4টা আসন ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমানের কথা আমি কেন বলছি? আমরা আমাদের এই সমাজে অনেক নেতা দেখতে পাই, 2 ধরনের নেতা দেখতে পাই। এক ধরনের নেতা হলো তারা বলে আমি এটা করব, ওইটা করব, নির্বাচন আসলে তারা আরো বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়। আপনারা দেখতে পান না? এই যে আপনাদের এখানে যে প্রার্থী হয়েছে, এখন বলতেছে না এটা করব, ওইটা করব, কিন্তু বিগত সময় কি আপনারা তাকে পাইছেন? বিগত সময়ে সে করেছিল?
উড়াল দিয়েছিল। কিন্তু ডাক্তার শফিকুর রহমান আপনাদেরকে ছেড়ে কি গিয়েছে? জামাতের নেতৃবৃন্দ কি আপনাদেরকে ছেড়ে গিয়েছে? তারা জনতার কাতারে ছিল। গত 16 বছরে ফেসিবাদী শাসন আমলে ডাক্তার শফিকুর রহমান জনতার কাতারে ছিল। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ যারা ছিল তারা জনতার কাতারে ছিল। দেশের যে কোনো দুর্যোগে ডাক্তার শফিকুর রহমান জনতার কাতারে মিশে গিয়েছিল। কিন্তু এই দেশ থেকে পালিয়ে মুসলাকে দিয়ে কোনো জায়গায় যায় নাই। সিলেটে যখন বন্যা হয়েছে ডাক্তার শফিকুর রহমান সবার আগে সিলেটের মানুষের কাছে ছুটে গিয়েছে। উত্তরবঙ্গে যখন বন্যা হয়েছে ডাক্তার শফিকুর রহমান সবার আগে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে সাথে নিয়ে, ফারুক ভাইকে সাথে নিয়ে মানুষের কাতারে ছুটে গিয়েছে। যখন ঢাকায় অগ্নিকাণ্ড হয়েছে মাইলস্টোনে, ডাক্তার শফিকুর রহমান সবার আগে ওই অগ্নিকাণ্ডের মানুষের কাছে ছুটে গিয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী যেই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশের কথা বলছি, এই শহীদদের আকাঙ্ক্ষাকে সবচেয়ে বেশি ধারণ করছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান প্রত্যেক শহীদ পরিবারের কাছে গিয়েছে। জুলাই বিপ্লবের শহীদদের যে কথাগুলো আছে, যেই স্মৃতিগুলো আছে, সেই স্মৃতিগুলো পাণ্ডুলিপি আকারে বের করেছে, সেটাকে ইংরেজিতে অনুবাদ করেছে, আরবিতে অনুবাদ করেছে এবং সারা বিশ্বব্যাপী এই শহীদদের স্মৃতিগুলো, শহীদদের আকাঙ্ক্ষাগুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যে বলছি ইনসাফের বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, সেই ইনসাফের বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ ব্যাপী তিনি তার কাজ জারি রেখেছে। আমরা এখন দেখতে পাচ্ছি আরেকটি দলের নেতা 1.5 বছর পর আসছে, আসার পরে এখন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু আমরা যদি দেখি, আমরা কাকে বিশ্বাস করব? যে ইতিমধ্যে করে দেখে এসে তাকে বিশ্বাস করব, নাকি যে এতদিন আমাদের সাথে ছিল না এখন এসে বিভিন্ন কার্ডের কথা বলছে, ভুয়া জিনিসের কথা বলছে, সেটাকে আমরা বিশ্বাস করব? আমরা সেগুলো বিশ্বাস করতে চাই না। আমরা যদি দেখি জুলাই বিপ্লব পরবর্তী গত 1.5 বছরে ওই দলের আমলনামা, 500 দিনের আমলনামা নামে একটা বই পাবলিশ হয়েছে। ওই আমলনামায় দেখি তারা নিজেদের মধ্যে অন্তর্কুণ্ডলে ডাবল সেঞ্চুরি করছে, নিজেদের মধ্যে অন্তর্কুণ্ডলে 200 মানুষকে মেরে ফেলছে। যেই দলের হাতে তাদের নিজেদের নেতাকর্মীরা নিরাপদ না, সেই দলের হাতে একটা রাষ্ট্র কিভাবে নিরাপদ হতে পারে? একই সাথে আমরা দেখতে পাই ওই দল সারা দেশব্যাপী আমার মা বোনদের উপর হামলা করছে, দর্শন করেছে। প্রায় 70-এর অধিক ঘটনা সারা দেশব্যাপী, সারা দেশব্যাপী চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, মাফিয়াতন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী যেই বিশাল সুযোগ এসেছে সেই সুযোগকে তারা নস্যাৎ করতে চাচ্ছে। সুতরাং আমরা কি ভুল করবো আগামী 12 ফেব্রুয়ারি? আমরা আর ভুল করতে চাই না। আমি উত্তরবঙ্গের নীলফামারীর ছাত্র জনতাকে আহ্বান করব, গত 55 বছর ধরে এই নীলফামারীকে, এই উত্তরবঙ্গের যে অবারিত সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা আমাদের অযোগ্য নেতৃত্বের কারণে, দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে, ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করা নেতৃত্বের কারণে আমাদের এই সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা এই সম্ভাবনাকে আর নষ্ট করতে চাই না। আমরা আমাদের সঠিক প্রতিনিধিকে বাছাই করতে চাই। আমরা কি পারবো নীলফামারী 2 আসনে আমাদের নেতা অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ভাইকে আগামী 12 ফেব্রুয়ারি ব্যাপক ব্যবধানে জয় করতে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে, ইতিমধ্যে ছাত্ররা সিদ্ধান্ত নিয়ে গেছে। বাংলাদেশের 5টা ক্যাম্পাসে তারুণ্য বিজয় হয়েছে, ইনসাফ বিজয় হয়েছে। আমি বিশ্বাস করি এই নীলফামারীর 4টা আসন ইনশাআল্লাহ ব্যাপক ব্যবধানে দাঁড়িপাল্লার কান্ডারিরা বিজয় হবে ইনশাআল্লাহ। এবং আমি কথা দিচ্ছি এই দাঁড়িপাল্লার কান্ডারিরা, অ্যাডভোকেট আল ফারুক ভাই বিজয় হয়েছে, আপনাদের কাতারেই থাকবে, তিনি আপনাদেরকে ছেড়ে যাবেন না। আপনাদের যে ক্ষমতা, আপনাদের যে হিস্সা, আপনাদের যে অধিকার, সে অধিকার আপনাদেরকে ফিরে দেওয়া হবে তার কাজ। আপনাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে আমানত আসবে, সে আমানতের যথাযথ হক আদায় করা হবে তার কাজ, আপনাদের কাছে জবাবদিহি করা হবে তার কাজ। সেটা আমরা প্রমাণ করেছি। ডাকসুর দায়িত্ব নেওয়ার পরে আজকে 4 মাস পার হচ্ছে। 4 মাসে আমরা শিক্ষার্থীদের কাছে আমরা জবাবদিহি করেছি। আপনারা কি দেখেছেন? আমরা ইতিমধ্যে আমরা দেখিয়েছি 4 মাসে আমরা কি কাজ করেছি। 4 মাসে আমরা 225টা কাজ করেছি।
আমাদের আজকের ডাকসুর পরিবহন সম্পাদক আপনাদের উত্তরবঙ্গের এই সন্তান আসিফ আবদুল্লাহ এখানে উপস্থিত আছেন। এই আসিফ আবদুল্লাহ গত 104 বছরে বিশ্ববিদ্যালয়ে যে কাজগুলো হয় না পরিবহন সেক্টরে তিনি সেই কাজগুলো করেছেন। তাহলে সঠিক নেতৃত্ব থাকলে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া সম্ভব। আমাদের সঠিক নেতৃত্ব দরকার। আসিফ আবদুল্লাহর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন এই সান্ধ্যকালীন বাস সার্ভিস চালু হয়েছে, যেটা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। গতকালকে কুমিল্লা পর্যন্ত বাস সার্ভিস চালু হয়েছে। একই সাথে আমাদের শনিবারের বাস সার্ভিস, যেটা দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবি, সেটাও আমরা খুব দ্রুতই চালু করছি। এভাবে অসংখ্য আমাদের শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীদের কাছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম সেটা ইতিমধ্যে আমরা অ্যাড্রেস করে ফেলেছি। আমরা বলছি, আমরা যা বলেছি তা তো করবই, তার চাইতে বহুগুণ বেশি কাজ আমরা করবো ইনশাআল্লাহ। ডাকসুর আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে আজকে 105 বছর আমরা পার করছি। এই 105 বছরে এখানে অনেক অনেক সংকট, এই সংকটগুলো কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছে। এর মধ্যে একটা বড় সংকট হচ্ছে আবাসন সংকট। কি সংকট? আবাসন সংকট। এই যে আপনাদের সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার পরে একটা সিট পায় না। আমরা আগে ফেসিবাদী আমলে দেখতে পেয়েছি এই শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হতে যায়, বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী শিক্ষার্থীরা পড়তে যায়, কিন্তু ওই শিক্ষার্থীদেরকে গণরুম গ্যাসরুম কালচার তৈরি করার মাধ্যমে, কৃত্রিমভাবে আবাসন সংকট তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের সকল সম্ভাবনাগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছিল। তো আমরা দায়িত্ব নেওয়ার পরে বলেছিলাম আমরা শিক্ষার্থীদের এই আবাসন সংকট রাখবো না, এই আবাসন সংকট আমরা চিরতরে বন্ধ করে দেব। এবং সেই আলোকে আপনারা গত পরশু দেখতে পেয়েছেন পত্রিকায় বিশ্ববিদ্যালয়ে 2841 কোটি টাকার একটা প্রকল্প আমরা নিয়ে এসেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায়। এই প্রকল্পের আওতায় ছেলেদের জন্য মোট 5টা হল নির্মাণ হবে, মেয়েদের জন্য মোট 5টা হল নির্মাণ হবে। এর বাইরে অসংখ্য উন্নয়নমূলক কাজ হবে। এই হলগুলো, এই 10টা হল নির্মাণ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর আবাসন সংকট থাকবে না। আপনাদের সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে সুন্দর একটা পড়ার টেবিল পাবে, সুন্দর একটা তার খাট থাকবে, সুন্দর একটা রুম থাকবে, তার স্বাস্থ্য নিরাপত্তা থাকবে, খাদ্যের নিরাপত্তা থাকবে। এবং বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কি? জ্ঞান উৎপাদন করা, নতুন নতুন জ্ঞানের প্রতি শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা, বিজ্ঞান প্রযুক্তি শিল্প সাহিত্য সংস্কৃতিতে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার মতো উপযোগী শিক্ষার্থী তৈরি করা। সেই বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য, বিশ্ববিদ্যালয় একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করার জন্য আমরা কাজ করছি এবং ইতিমধ্যে সেটা আমরা প্রমাণ করেছি আলহামদুলিল্লাহ। তো আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ ইনসাফের প্রতিনিধিরা, দাঁড়িপাল্লার কাণ্ডারীরা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামী 12 ফেব্রুয়ারিতে ভূমিধস বিজয়ের মাধ্যমে নির্বাচিত হয়ে আসার পরে বাংলাদেশে আগামীর যে বাংলাদেশ হবে, হে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। বাংলাদেশে গত 55 বছর যে মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে, যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যে চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি তৈরি হয়েছে, যে ফেসিবাদী কাঠামো তৈরি হয়েছে, সেই ফেসিবাদী কাঠামোকে আমরা চিরতরে বন্ধ করে দেব ইনশাআল্লাহ। সেই জন্য কি দরকার? আমাদের যোগ্য নেতৃত্ব দরকার। আমরা কি পারবো? আমাদের নেতা, আপনাদের এই নীলফামারীর 2 আসনের নেতা অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ভাইকে ব্যাপক ব্যবধানে বিজয়ী করতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অ্যাডভোকেট আল ফারুক ভাই, তিনি এখানকার বার কাউন্সিলের সভাপতি, একজন যোগ্য লোক। আমাদের কি দরকার? যোগ্য লোক দরকার। কোনো দুর্নীতিবাজ লোক দরকার আছে? দুর্নীতিবাজ লোকরা এখন এসে আপনাকে অনেক কিছু অফার করবে, রঙিন রঙিন স্বপ্ন দেখাবে। এই ধরনের রঙিন শব্দ যারা বলবে সে তাদের কথা বিশ্বাস করবেন না, তাদেরকে লাল কার্ড দেখাবেন। দুর্নীতিবাজদের কি কি দেখাবেন? লাল কার্ড দেখাবেন। যারা গত 1.5 বছর ধরে চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, তাদেরকে কি দেখাবেন? লাল কার্ড দেখাবেন। যারা সারা দেশব্যাপী আমার মাদের উপর বোনদের উপর হামলা করছে, আমার মা বোনদেরকে বিভক্ত করার হুমকি দিচ্ছে, গতকালকেও চট্টগ্রামে যারা দর্শন করেছে, তাদেরকে আগামী 12 ফেব্রুয়ারি আমরা কি দেখাবো? লাল কার্ড দেখাবো। এবং গত 55 বছরে উত্তরবঙ্গের যে অবারিত সম্ভাবনা, সেই সম্ভাবনাকে যারা নস্যাৎ করেছে, আমরা তাদেরকে লাল কার্ড দেখাবো। ইতিমধ্যে আমিরে জামাত ঘোষণা দিয়েছেন এই উত্তরবঙ্গকে তিনি কৃষির একটা রাজধানী করবে ইনশাআল্লাহ। এই উত্তরবঙ্গের যে অবারিত সুযোগ আছে, এখানকার যে ন্যাচারাল রিসোর্স, এখানকার যে কৃষির অবারিত সম্ভাবনা, সেই সম্ভাবনা নিয়ে বাংলাদেশের মতো 10টা বাংলাদেশ চালানো যাবে যদি আমরা সঠিক নেতৃত্বকে বাছাই করতে পারি। আমিরে জামাত ঘোষণা দিয়েছেন এই উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য, যুবকদের জন্য তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। প্রতিটি জেলায় জেলায় একটা মেডিকেল সেন্টার স্থাপন করবেন, যার মাধ্যমে আমার যারা মারা আছে,
বোনরা আছে, আমার যারা চাচারা আছে, তারা ঢাকায় যে ট্রিটমেন্ট পায় সেই ট্রিটমেন্টটা তারা এলাকায় পাবে ইনশাআল্লাহ। এবং যুবকদের জন্য 50 লক্ষ যুবকদের জন্য তিনি চাকরির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আমাদের দেশে এখন বেকার আছে কত জানেন? 25 লাখ বেকার। তাহলে আরও 25 লাখ, ওই 25 লাখ যারা এখন পর্যন্ত এই চাঁদাবাজি করছেন, টেন্ডারবাজি করছেন, সন্ত্রাস করছেন, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এগুলো ছেড়ে দেন, এই অবৈধ কাজ ছেড়ে দেন। আমিরে জামাত ইনশাআল্লাহ আপনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। একই সাথে আমিরে জামাত ঘোষণা দিয়েছেন আমার যারা বোনরা আছে মাস্টার্স পর্যন্ত ফ্রিতে সবার জন্য পড়াশোনার ব্যবস্থা করবেন, আমার মাদের জন্য, আমার বোনদের জন্য মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তা আমরা কি পারবো আমাদের এই মানবিক নেতাকে আগামী 12 ফেব্রুয়ারি নীলফামারীর 4টা আসন ভূমিধস বিজয়ের মাধ্যমে ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে ইনশাআল্লাহ? আমরা কি পারবো আমাদের ফারুক ভাইকে 12 ফেব্রুয়ারি ব্যাপক ব্যবধানে বিজয় করতে ইনশাআল্লাহ? আমি তরুণদেরকে জানতে চাই, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট ফারুক ভাইয়ের পক্ষে হোক, দাঁড়িপাল্লার পক্ষে হোক ইনশাআল্লাহ। আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। একই সাথে আমাদের এই নির্বাচনে আমরা সবাই জানি আমরা কয়টা ভোট দেব? 2টা ভোট দিব। আমাদের প্রথম ভোট হবে গণভোট। এই গণভোটে আমরা কি দিব? হা দিব। গণভোটে হা মানে বাংলাদেশ, হা মানে আজাদি, হা মানে শহীদ উসমান হাদি হত্যার বিচার, হা মানে শহীদ উসমান হাদি যেই লড়াই চালিয়ে গেছে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, তিনি যেই লড়াই চালিয়ে গিয়েছেন, ইনসাফের পক্ষে তিনি যেই লড়াই চালিয়ে গিয়েছেন, সেই লড়াই জারি রাখা। আমরা কি পারবো এই নীলফামারীর প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় মহল্লায় হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আজকে একটা দল তারা বুকে পাথর চাপা দিয়ে হায়ের পক্ষে এখন একটু বলা শুরু করছে, কিন্তু তাদের উপরে তাদের কেন্দ্র বলছে এক কথা, আর তৃণমূল এখন পর্যন্ত বিভিন্নভাবে ইনি আমরা নায়ের পক্ষে ক্যাম্পেইন দেখতে পাচ্ছি। তাদের যখন নির্বাচনী ক্যাম্পেইনগুলো হয় পোস্টারের মধ্যে আমরা হায়ের ক্যাম্পেইন দেখি না। আমরা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা হায়ের পক্ষে অবস্থান নেন, হায়ের পক্ষে অবস্থান নেন। এই বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতি করতে হলে জুলাইকে ধারণ করতে হবে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, শহীদ আবু সাইদকে ধারণ করতে হবে, শহীদ উসমান হাদিকে ধারণ করতে হবে, শহীদ উসমান হাদির হত্যার বিচারের জন্য এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য এই হাকে আমাদেরকে বিজয়ী করতে হবে। আমি রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব, ওই দলকে আহ্বান করব, আপনারা আর ভুল করেন না। ভুল করতে করতে আপনাদের ভুল পলিসির কারণে আপনারা আজকে একটা ছোট দল হয়ে গেছেন। এখনো সময় আছে, এখনো সময় আসে, আপনারা জনতার কথাগুলো বোঝার চেষ্টা করুন, শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করেন, জুলাই বিপ্লবের যে প্রত্যাশা, শহীদদের যে আকাঙ্ক্ষা সেটা ধারণ করেন এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন, যেটা আমাদের নেতা, মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেছে। আমাদের নেতা সেই শুরু থেকে জুলাইকে ধারণ করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই নেতা 1.5 বছর পর আসার পরও এখনও শক্তিশালীভাবে তারা হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে পারছে না। আমরা অনুরোধ করবো আপনারা হায়ের পক্ষে ক্যাম্পেইন করেন। দ্বিতীয় যে ভোটটি হবে সেই ভোটটি হবে ইনসাফের পক্ষে। কিসের পক্ষে? ইনসাফের পক্ষে, 11 দলীয় জোটের পক্ষে। সেই ভোটটি হবে দাঁড়িপাল্লার পক্ষে। আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশে গত 55 বছরে যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যে মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে, যে ফেসিবাদী কাঠামো তৈরি হয়েছে, সেই ফেসিবাদী কাঠামোকে আমরা ইনসাফের প্রতিনিধিদেরকে, দাঁড়িপাল্লার কান্ডারিদেরকে বিজয় করে নিয়ে এসে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ করব সেই বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ বিনির্মাণের উদাত্ত আহ্বান জানিয়ে এবং আপনাদের এই আসনের মাটি ও মানুষের নেতা ফারুক ভাইকে আগামী 12 ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ব্যাপক ব্যবধানে জয় করে আগামীর সুখী সমৃদ্ধ ইনসাফ ভিত্তিক নীলফামারী বিনির্মাণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
আজকে নীলফামারী সদর জামাত কর্তৃক আয়োজিত এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় নির্বাচন ঐক্যের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত এলাকাবাসী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য অনেক শুনেছেন আপনারা। আমি মোটামুটি কয়েকটা কথা বলেই আমার বক্তব্য শেষ করবেন ইনশাল্লাহ। আপনারা সেই কয়েক মিনিট ধৈর্য ধরে শুনবেন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আগামী 12 তারিখ নির্বাচন হবে। জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন। এই নির্বাচনে আমাদেরকে 2টি ভোট দিতে হবে। একটি মার্কা দাঁড়িপাল্লা মার্কায়, আর একটি দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য হার পক্ষে ভোট দিতে হবে। আমরা বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েম করতে চাই, আর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাই। সকলের বসবাসযোগ্য আমরা রাষ্ট্র কায়েম করতে চাই। সকল ধর্ম, বর্ণ, লিঙ্গ সবাই যেন সমান অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে, সেই রকম বাংলাদেশ আমরা গড়তে চাই। আমরা বাংলাদেশের গণতন্ত্র 54 বছরে বিকশিত হতে দেখিনি। তা অনেকগুলো কারণের মধ্যে পরিবারতন্ত্র দিয়ে গণতন্ত্র বিকশিত হয় না। আমরা চাই মেধাতন্ত্র। মেধা যোগ্যতা যার থাকবে সেই দলের নেতৃত্ব দেবে, সেই দেশ এবং জাতির নেতৃত্ব দেবে। তাই পরিবারতন্ত্র আমাদের অবসান ঘটাতে হবে। এই পরিবারতন্ত্র দিয়ে এই দেশের জনগণের কোনো কল্যাণ হয় নাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশের সম্পদের কোনো অভাব নাই। আমাদের সম্পদের অভাব থাকলে গত 16 বছরে 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হতো না। এই এত টাকা একটা গরিব দেশে থাকে না। আমাদের দেশ তো গরিব নয়, সম্পদের অভাব নেই। আমাদের অভাব সব নেতৃত্বের, যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের। আজকে দুর্নীতিপর নেতৃত্ব 54 বছর দেশ শাসন করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বিগত সরকার সমস্ত ব্যাংকগুলোকে লুটপাট করেছে। আজকে অনেক অফিসের কর্মচারীদেরকে বেতন দেওয়ার সুযোগ হচ্ছে না। তাই বাংলাদেশ জামাত ইসলামী 11 দলীয় নির্বাচন ঐক্য যে আমরা করেছি, যদি আপনাদের জনগণের ভোট পাই, আল্লাহ যদি আমাদের প্রতি রহম করেন, যদি আমরা আগামী 12 তারিখ নির্বাচনের পর দেশ সেবার সুযোগ পাই, সর্বপ্রথম আমরা বাংলাদেশের দুর্নীতি বন্ধ করব। বাংলাদেশের দুর্নীতি বন্ধ করলেই অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দুর্নীতি করি না, দুর্নীতি করব না, দুর্নীতি করতে কাউকে আমরা দেব না। বাংলাদেশের দুর্নীতি বন্ধ করলেই দেশ শুধু সিঙ্গাপুর নয়, এর চেয়ে অনেক উন্নত হবে। আমার দেশের গরিব মানুষরা তার ছোট্ট টুকরো জমি বিক্রি করে তার সন্তানকে বিদেশে পাঠায় টাকা ইনকাম করার জন্য। যদি সৎ নেতৃত্ব আজকে বাংলাদেশে থাকতো, 100% দুর্নীতিমুক্ত হতো, তাহলে এই সম্পদ দিয়ে বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করা যেত। আমার দেশের সন্তানদেরকে চাকরির জন্য বিদেশে যেতে হতো না, বিদেশি লোকরাই আমার দেশে চাকরি করতে আসতো। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা দ্বিতীয় যে কাজ করব, মুসলিম প্রধান এই দেশে আমরা জাকাতের আইন চালু করব। আমরা জানি যদি প্রতি বছর জাকাত আদায় করা যায় ঠিকভাবে, 50,000 কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। এই 2টি কাজ করেই বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। 1 নম্বর দুর্নীতি বন্ধ সম্পূর্ণভাবে, 2 নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলেই বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা বিগত 54 বছরে নৌকাকে দেখেছেন, ধানের শীষকে ভোট দিয়েছেন, লাঙ্গলকে ভোট দিয়েছেন, কি পেয়েছেন সেটা আপনারাই ভালো করে জানেন। কিন্তু দাঁড়িপাল্লার মার্কার লোকদের কোনো সময় ক্ষমতায় দেখেন নাই। আমি তাই একটিবারের জন্য আপনাদেরকে বলতে চাই, সকল দল তো দেখাই শেষ, সকল মার্কাই তো দেখা শেষ। একবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দেখেন আমরা কোনো পরিবর্তন করতে পারি কি না। আপনি ভোট দিলেন না, আমাকে যাচাই করলেন না, বাছাই করলেন না, কিভাবে জানলেন যে আমরা ক্ষমতায় গেলে কিছুই করতে পারবো না? একটি দলের নেতা বলে বেড়াচ্ছেন যে আমাদের অভিজ্ঞতা আছে, ওনাদের কারো অভিজ্ঞতা নাই। আমি বলবো যে হ্যাঁ, আমাদের অভিজ্ঞতা নাই, তা হচ্ছে দুর্নীতিগুলো অভিজ্ঞতা আমাদের নাই। আমার দেশ চালানোর অভিজ্ঞতা অবশ্যই আমাদের আছে। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে যে সরকার কায়েম ছিল, আমাদের 2 জন মন্ত্রী সেখানে 3টা মন্ত্রণালয় চালিয়েছেন। দুনিয়াবাসী জানে ভালো করে, আমাদের 6 সালে ক্ষমতা থেকে সরে আসার পর সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে দুর্নীতি মামলা দেওয়া হয়েছিল, তারা সাজা খেটেছেন।
কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী 2 মন্ত্রী 3 মন্ত্রণালয়ের একটি টাকাও দুর্নীতির প্রমাণ করতে কেউ পারে নাই। অতএব এই 2 মন্ত্রীদের শাসনে যেমন যোগ্য ছিল, তেমনি সততার সঙ্গে দেশ পরিচালনা করে প্রমাণ করেছে যে এই অবস্থায় দুর্নীতিপরায়ণ না থাকলে মন্ত্রণালয় কত সুন্দর করা যায়। আমরা তাদেরই উত্তরসূরি, আমরা কর্মী, তারাই আমাদের নেতা। অতএব আপনি আস্থা রাখতে পারেন, যদি আমরা দায়িত্ব পাই, যদি দেশ সেবার সুযোগ আমরা পাই, দেশ থেকে 100% আমরা দুর্নীতিমুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, জামাত ইসলামী বাংলাদেশের জনগণের দল। আমাদের 11 জন ভাইকে জেলখানায় হত্যা করা হয়েছে, 5 জনকে সরাসরি ফাঁসি দেওয়া হয়েছে, 6 জনকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। 11 জন কেন্দ্রীয়তে হত্যা করার পরেও যারা মনে করেছিল বাংলাদেশে ইসলামের কথা বলা লোক থাকবে না, যারা মনে করেছে জামাত ইসলামী নিশ্চিহ্ন করা গিয়েছে, তারাই নিশ্চিহ্ন হয়েছে। জামাত ইসলামী শতগুণ বৃদ্ধি পেয়ে জনগণের মনে স্থান পেয়েছে। একজন নেতা এসে বললেন, আমরা দেশ থেকে পালাই না। আমার লজ্জা লাগে, যিনি 17 বছর দেশ থেকে পালায় দেশে আসলেন, তার মুখে এই কথা শোভা পায় না। তিনি মৃত্যু অসত্য কথা বলেছেন। যারা অসত্য কথা বলে ক্ষমতায় যাওয়ার আগে, ক্ষমতায় গেলে যা ওয়াদা করেছে একটা ওয়াদা পালন করবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, এরপর যে কথা বলতেছে আপনাদের সামনে, আপনারা ভালো করে জানেন আজকে আমাদের জয় দরকার সকল জায়গায়, শুধু বিশ্ববিদ্যালয় নয়, মহিলা থেকে অমুসলিম থেকে সকলেই দলে দলে জামাত ইসলামীতে সামিল হচ্ছেন। এই জোয়ার দেখে তারা ভিন্ন পথ অবলম্বন করেছে। এখন বলে আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করি, আবার তারাই বলতেছে আমরা ক্ষমতায় গেলে নবীর আদর্শে দেশ চালাবো। এই দ্বিচারিতা বন্ধ করুন। নবীর আদর্শে ইসলাম ছিল না, তো নবীর আদর্শে বাস্তবায়ন করতে চায়, ইসলামের বিরুদ্ধে কথা বলেন কেন? ধর্মের বিরুদ্ধে কথা বলেন কেন? আর আমরা যদি ধর্ম নিয়ে রাজনীতি করি, আপনারা কি নিয়ে রাজনীতি করেন? আপনারা কি অধর্ম নিয়ে রাজনীতি করেন? আমরা অধর্ম নিয়ে রাজনীতি করি না। ধর্ম আমার জীবনের সাথে সম্পর্কিত, আমার ইমানের সাথে সম্পর্কিত, আমার আত্মার সাথে সম্পর্কিত। এখান থেকে আপনারা আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবেন না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আসুন আমরা তাই আমরা বিভেদ আর চাই না। কে পক্ষ কে বিপক্ষ, এই বয়ান 54 বছরে শুনলাম। এই 54 বছরের বয়ান সে জাতিকে বিভক্ত করা হয়েছে, এবং যারা এই বিভক্ত করার চেষ্টা করেছে বিগত 24 সালে 5ই আগস্ট অত্যন্ত করুণ পরিণত হয়েছে। যারা কথায় কথায় বলতো আমরা দেশ স্বাধীন করেছি, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। ভাই বলেন তো, আমার দেশের সেনাবাহিনী কী জন্য? দেশ রক্ষা করার জন্য। কোন দেশ থেকে তারা হামলার শিকার হবে? ভারত থেকে হামলার শিকার হবে। যে ভারত আমার দেশ আক্রমণ করতে পারে, যার জন্য সেনাবাহিনী গঠন করেছি, সেই দেশে যারা পালিয়ে আশ্রয় নেয়, আর যাই হোক তারা দেশের বন্ধু হতে পারে না, তারা জনগণের বন্ধু হতে পারে না। আর যে নেতা বলেছেন 17 বছর বিদেশ থেকে এসে যে আমরা পালাই না, মিথ্যা কথা বলার সাথে সাথে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর কোনো নেতা মৃত্যুর ভয়ে দেশ থেকে পালিয়ে যায় নাই। আমাদের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। তখন আমাদের মীর কাসেম আলী সাহেব আমেরিকাতে ছিলেন। অনেকে বলেছেন আপনার নেতাদের গ্রেপ্তার হয়েছে, যে কোনো মুহূর্তে ফাঁসি হতে পারে, আপনি আসবেন না। উনি বলেছেন কেন আমি আসবেন না? আমি কি অন্যায় করেছি? আমি ইসলামী ব্যাংক করেছি, হাজার হাজার বেকার যুবক চাকরি পেয়েছে। আমি ইবনে সিনা করেছি, হাজার হাজার যুবক চাকরি পেয়েছে। আমি হাসপাতাল করেছি, অল্প পয়সায় চিকিৎসা পায়। এটাই যদি আমার অপরাধ হয়, আমি বাংলাদেশে অবশ্যই ফিরে যাব। আর আজরাইলের ভয়ে দেখে লাভ নাই। আজরাইল আমেরিকাও আসতে পারে, বাংলাদেশেও আসতে পারে। উনি মৃত্যুকে তোয়াক্কা না করে বাংলাদেশে এসেছেন। ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, ফাঁসিও দেওয়া হয়েছে। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছেন, কিন্তু নিজে সুখে থাকার জন্য বিদেশে থাকার চেষ্টা করেন নাই। আর যারা জনগণের বন্ধু বলেন, তারা আজকে কোথায়? তারা আজকে ভারতে আশ্রয় নিয়েছে। এরা কোনো সময় জনগণের বন্ধু হতে পারে না। 17 বছর নেতা কর্মী থেকে জনগণকে ফেলে রেখে যারা আমায় এসে লন্ডনে কাটায়, তারাও জনগণের বন্ধু হতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী দেশের জনগণের মণিকূটে স্থান পেয়েছে। এখান থেকে আপনারা আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবেন না। তাই আমি শেষ কথা আমাদেরকে বলতে চাই, আসুন আপনারা বিবেক ভুলে গিয়ে আমরা ঐক্যের রাজনীতি করি। এই ঐক্যের রাজনীতির সূচনা জামাত ইসলামী করেছে। আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন। হার পক্ষে ভোট দিয়ে
আমাদেরকে জয়যুক্ত করে ইনশাল্লাহ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের আমির সাহেব বলেছেন, আমরা দায়িত্ব পেলে সবাইকে মিলে দেশ গঠন করব, সমস্ত দল কিনে দেশ গঠন করব, ধর্ম বর্ণ সবাই কিনে আমরা দেশ গঠন করব। শর্ত আমাদের আছে, তাহলে কারণ দুর্নীতিপরায়ণ লোকদের নিয়ে আমরা দেশ গঠন করব না, যারা দুর্নীতিপরায়ণ নয় তাদের নিয়ে দেশ গঠন করব। আসুন সেই লোকে আগামী দিনের 12 তারিখে নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিই। এই বাংলাদেশের এই অঞ্চলের নীলফামারী 2 সদর আসনের আমাদের যে প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ সাহেব, তার পিতা, আমি তার সঙ্গে রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি করেছি। আমরা আপনাদের কাছে তাকে দিয়ে যেতে চাই, আপনারা তার হাতকে শক্তিশালী করবেন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন। হাত তুলে জানান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।